কথাবার্তা বলবো, বিভিন্ন স্যাম্পল এগ্রিগেট নিয়ে কথাবার্তা আছে। এখানে কিছু লাইট ওয়েট এগ্রিগেটের ইয়ে করা আছে। ন্যাচারাল লাইট ওয়েট এগ্রিগেটের দেখো, ন্যাচারাল লাইট ওয়েট এগ্রিগেট হচ্ছে পালম অয়েল শেল। হ্যাঁ, পালম অয়েল আছে কি মানে বাহিরে একটা ইয়ে পাওয়া যায়, পাম অয়েল বলে আর কি। অনেকে বলে যে আমাকে পাম অয়েল দিলেন নাকি সয়াবিন তেলের বদলে, আমি চাইলাম সয়াবিন দিলেন পাম অয়েল। হ্যাঁ, ওই পাম অয়েল আসলে বিভিন্ন ইয়ে থেকে তৈরি হয়। গাছটা দেখতে অনেকটা খেজুর গাছের মতো, এর মধ্যে কিছু ফল হয়। এই পাম অয়েল যে ফলটা হয়, এর শেল মানে হচ্ছে এর খোসা থেকে একটা এগ্রিগেট হয়, ওইটাকে বলতেছে পাম অয়েল। শেল থেকে হয়, রাইস হাঁস থেকে হয়, রাইস হাঁসের নাম শুনেছো তো। এইগুলা থেকে ইয়ে হয় কি বলে লাইট ওয়েট এগ্রিগেট সাধারণত হয়ে থাকে। আর হেভি ওয়েট এগ্রিগেটের কথা দেখো, হেভি ওয়েট এগ্রিগেটটা অনেক বেশি ওয়েটেড হয়, দেখছো 2400 কেজি পার মিটার কিউ। এর যে স্পেসিফিক গ্রাভিটিটা 4 থেকে 4.6, যেখানে নর্মাল ওয়েটের ছিল 2 পয়েন্ট সামথিং, দেখো 2.6 থেকে 2.65, সেখানে হেভি ওয়েট যেটা, এটা কতখানি বেশি ভারী সেটা যখন তুমি স্পেসিফিক গ্র্যাভিটিটা দেখতে পারবা তখনই বুঝতে পারবা। এইটা প্রায় 6400 কেজি পার মিটার কিউ পর্যন্ত হতে পারে। হ্যাঁ, হেভি ওয়েট অ্যাগ্রিগেট গুলো সাধারণত এমন একটা জায়গায় ব্যবহার করা হয় যেখানে অনেক বেশি গ্র্যাভিটি লোড দরকার হয়। যেমন আমাদের ড্যাম গুলো তৈরি করা হয়, ড্যাম গুলোর মধ্যে তো ইয়ে করা হয়, অথবা ডাইক তৈরি করা হয়, ডাইকের মধ্যে এগুলা দেওয়া হয়। কারণ হচ্ছে কি, ড্যামটা হয় কি বলতো, ওই দিক থেকে অনেকখানি ওয়াটারের প্রেশারকে সহ্য করতে হয়। তখন ড্যামের ওজন যদি বেশি না হয়, সেক্ষেত্রে এই ওয়াটার প্রেশারের কারণে এই বাঁধটা ভেঙে চলে যেতে পারে। এই জন্য মাঝে মধ্যেই খবর আসে যে যমুনা ব্রিজের যে রিভার প্রোটেকশন ওয়ার্ক, এইটা অনেক বেশি ক্ষয় হয়ে যাচ্ছে। হ্যাঁ, যমুনা ব্রিজের জন্য ক্ষতির কারণ এটা। এটা মূলত ওই মাটি দিয়ে তৈরি হওয়ার কারণে স্টোন পিচিং করা থাকে, স্টোনের কিছু ইয়ে দেওয়া থাকে অথবা ব্লক দেওয়া থাকে, যার কারণে এই মাটিটা কম ক্ষয় হয়। তো এই সব জায়গায় আমরা চাইলে এই হেভি ওয়েট এগ্রিগেট ব্যবহার করতে পারি। আমার সাথে আছো 123 না, 86 আছো আমার সাথে, 86। 86 কি নাম বলো তো? নাই আমার সাথে 86। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার এই যে আমরা বাসা বাড়িতে আরসিসি ব্যবহার করি, এগুলো গ্র্যাভিটি কি আপনার এলো আপনার 4 থেকে 4 থেকে 4.6 স্যার? না না না, এটা হচ্ছে হেভি ওয়েট এগ্রিগেট। হ্যাঁ, হেভি ওয়েট এগ্রিগেট কখনোই বাসা বাড়িতে ব্যবহার করা হয় না। আমরা যে আরসিসি ব্যবহার করি সেগুলো তো স্যার হলো 2200 এটা থেকে হচ্ছে বা 2400। কনক্রিটের ওয়েট। হ্যাঁ, হেভি ওয়েট কনক্রিট। হ্যাঁ, সরি, কনক্রিট যেটা আছে এইটার ওজন হচ্ছে কি 2200 থেকে 2400 কেজি পার মিটার কিউব হয়। কিন্তু আমি তো কনক্রিটের কথা বলতেছি না, আমি এগ্রিগেটের কথা বলতেছি। মানে হচ্ছে কি, কনক্রিটের ভিতরে যে চিপস গুলো দেই, এই খোয়া অথবা স্টোন গুলো হ্যাঁ স্যার। স্টোন গুলো দেই, এই স্টোন গুলোর ইউনিট ওয়েট কিরকম হবে? হ্যাঁ, এই আমরা যে বাসা বাড়িতে ব্যবহার করি সেটা নর্মাল ওয়েট এগ্রিগেট ব্যবহার করি। নর্মাল ওয়েট এগ্রিগেট বলতে যেটা 1520 হ্যাঁ থেকে 1680। 1520 থেকে 1680 এরকম হবে। ওকে, এবং এর সাথে সিমেন্ট, স্যান্ড, পানি মিলে এটা প্রায় 2200 থেকে 2400-এর মধ্যে হয় আর কি। তো স্যার ওই বুঝতে পারছি শুধু স্যার জি। শুধু শুধু এগ্রিগেটের ওজন না, শুধু যে স্টোন চিপস অথবা ব্রিক চিপস এর ওজন না। আর আমরা যে ব্রিক চিপস ব্যবহার করি, এটাকে আবার অন্য একটা ক্লাসিফিকেশনে ফেলতে হয়। এটা নর্মাল ওয়েটও হয় না, আবার লাইট ওয়েটও হয় না, এটাকে মধ্যে ফেলতে হয়। নর্মাল ওয়েট এবং লাইট ওয়েটের ঠিক মধ্যে ফেলতে হয়, এই জন্য এটাকে বলে মিডিয়াম ওয়েট এগ্রিগেট। হ্যাঁ, আমরা যে ব্রিক এগ্রিগেটটা ব্যবহার করি, এটা আমাদের বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গলের কিছু অংশে এটা ব্যবহার করা হয়, যেখানে স্টোন চিপসের পরিমাণ খুব কম। পৃথিবীর আর কোথাও এই ব্রিক চিপস সচরাচর ব্যবহার করা হয় না আর কি। হ্যাঁ, স্পেশাল কেস ছাড়া। তো চলে আসো ফিজিক্যাল প্রপার্টিস অফ এগ্রিগেট। ফিজিক্যাল প্রপার্টিস অফ এগ্রিগেটের মধ্যে কি কি প্রপার্টিস আমরা টেস্ট করব? হ্যাঁ, তোমরা আবারও বলতেছি, এগ্রিগেট হচ্ছে গিয়ে আমরা যে স্ল্যাব, কলাম, বিম ঢালাই করি, এই ঢালাইয়ের মধ্যে
যে খোয়াগুলো দেই অথবা যে পাথরগুলো দেই এগুলোকে বলতেছে এগ্রিগেট, অথবা যে বালিগুলোকে দেই এই বালিগুলোকে এগ্রিগেট বলতেছে। বালিগুলো যার পরিমাণ স্যার ওয়াটার কে এগ্রিগেট না? না না, ওয়াটার তো ওয়াটারই, ওয়াটারকে সরাসরি ওয়াটার হিসেবে বলে। হ্যাঁ, কনক্রিটের উপাদান হচ্ছে গিয়ে সিমেন্ট, হ্যাঁ, বাইন্ডিং ম্যাটেরিয়ালস হিসেবে সিমেন্ট, এরপরে এগ্রিগেট হিসেবে ফাইন এগ্রিগেট, কোর্স এগ্রিগেট, এবং আহ, কি বলে, আর সাথে ওয়াটার। স্যার ওয়াটারটা হেল্পিং ম্যাটেরিয়ালস না স্যার? ওয়াটারটা কনক্রিটের একটা উপাদান, হ্যাঁ, মুখ্যম উপাদানের মধ্যে একটা, যেমন সিমেন্ট, এগ্রিগেট এবং সাথে ওয়াটার যদি হয় তাহলেই তোমার কনক্রিট হবে, আদারওয়াইজ কনক্রিট হবে না। সিমেন্ট এবং এগ্রিগেটকে মিলায় বসে থাকবা, এটা কি জমাট বাদ দেবে বলো তো? এগ্রিগেটের ভিতরে বালি হইতে পারে, চিকন বালি হইতে পারে, মোটা বালি হইতে পারে, এবং স্টোন হইতে পারে, মানে কি যে পাথর হইতে পারে, অথবা ইটের খোয়া হইতে পারে। এগুলা সব মিলাইলাম, হ্যাঁ, সিমেন্টের সাথে মিলায় বসে থাকলাম, তাহলে কি হবে বলো তো? এই কনক্রিট হবে? কলাম ঢালাই করা হবে? জি না স্যার। না সাথে সাথে কি দিতে হবে? কি হবে স্যার? পানি দিতে হবে। পানি দিতে হবে। পানি, ওয়াটারটা এগ্রিগেটের একটা ইন্ডিভিজুয়াল উপাদান, এটা অন্য কারোর সাথে তুলনা করা যাবে না। ওয়াটারটা এই এগ্রিগেটের ভিতরেও ফেলা যাবে না, আবার সিমেন্টের ভিতরেও ফেলা যাবে না। তো যাক, এগ্রিগেটের কি কি ভ্যালু এই টেস্ট করা যেতে পারে ফিজিক্যাল প্রপার্টিজ চেক করার জন্য? এটা স্ট্রেংথ চেক করা যেতে পারে, হার্ডনেস চেক করা যেতে পারে, টাফনেস চেক করা যেতে পারে, ডিউরেবিলিটি, পোরোসিটি, ওয়াটার অ্যাবজর্পশন চেক করা যেতে পারে। স্ট্রেংথ বলতে বুঝতেছো যে এর শক্তি কতখানি, কতখানি সে চাপ টাপ নিতে পারবে, এটা বুঝতেছো। হার্ডনেস, সে কতখানি হার্ড সেটা টেস্ট করা যেতে পারে। টাফনেস, ডিউরেবিলিটি, কতখানি সে হইতে পারে। পোরোসিটি, এর মধ্যে কতখানি পোর আছে, হ্যাঁ, পোরোসিটি, হ্যাঁ, পোর মানে হচ্ছে কি ফাঁক, ছোট ছোট ছিদ্র। ওয়াটার অ্যাবজর্পশন, কতখানি পানি চুষতে পারে। তো যদি স্ট্রেংথের কথা বলি, স্ট্রেংথ সাধারণত করা হয়, হ্যাঁ, কতখানি স্ট্রং এগ্রিগেটটা, এটাকে করার জন্য স্ট্রেংথ বের করা হয়। এর জন্য যে টেস্টটা তোমরা ল্যাবে করবা সেটা বলে এগ্রিগেট ক্রাশিং ভ্যালু। হ্যাঁ, এগ্রিগেট ক্রাশিং ভ্যালু একটা টেস্ট আছে। এই টেস্টে তোমার এগ্রিগেটের যে ক্রাশিং ভ্যালুটা আসবে এটা 200 এমপিএ অথবা 200 নিউটন পার মিলিমিটার স্কোয়ারের কম হবে না। হ্যাঁ, মিলিমিটার স্কোয়ারটা বোঝা যাচ্ছে না, mm2 হয়েছে, এটা আসলে নিউটন পার মিলিমিটার স্কোয়ার হবে। অথবা যদি আমি একবারে বলি 200 এমপিএ এর নিচে হবে না। অ্যাভারেজ যে ক্রাশিং স্ট্রেংথ, এটা টেস্ট করার জন্য এই মেশিনটাকে ব্যবহার করা হয়। দেখো, এই মোলটাকে ব্যবহার করা হয়। একটু ভালো করে দেখো, এই মোলটার ভিতরে এই স্টোন চিপস গুলোকে, পাথরগুলোকে 3 লেয়ারে এইটার মাধ্যমে ব্লো দিয়ে সাজানো হবে। হ্যাঁ, এটাকে বলে টেম্পিং রড। এটার মাধ্যমে টেম্পিং করতে হয়। এই মোল্ডার ভিতরে 3 লেয়ারে আমি দিব, কি বলে, স্টোন চিপস দিব, দিয়ে এটাকে দিয়ে ব্লো দিব, এটাকে দিয়ে ব্লো দিয়ে এটাকে কম্প্যাক্ট করব। কম্প্যাক্ট করবে 3 লেয়ার পরিমাণ দেওয়ার পরে এই দেখো পাশে একটা পিস্টনের মতো আছে, এই পিস্টনটাকে এর উপরে সাজাই দিব, এর উপরে ঠিক বসাই দিব, এটাকে দিয়ে মাপবো। এটা এইটা মগের মতো যেটা দেখতেছো, এটা দিয়ে স্টোন মেপে এর মধ্যে দেওয়া হয়, 3 লেয়ারে দিয়ে এটা দিয়ে টেম্পিং করা হয়। তারপরে এটাকে উপরে দিতে হয়, এই যে যেটা উপরে দিয়েছে দেখতেছো, এই দুই সাইডে দুইটা, হ্যাঁ, হাতলের মতো আছে, এই হাতলটাকে ধরে, এই দেখো এই একটা হাতল, এই একটা হাতল, এটার উপরে, এটা প্লাঞ্জার বলে, এই প্লাঞ্জারটাকে এর উপরে সেট করা হয়, আর এইখানে লোড দেওয়া হয়। এখানে লোড দেওয়া হয়, এখানে লোড দিলে হয় কি, এই পাথরগুলো হইতে থাকে। লোডের কারণে এর ভিতরে পাথরগুলো অনেক বেশি লোডে থাকে। এই লোডটার পরিমাণ বলেছে 200 এমপি এর নিচে হবে না, অ্যাভারেজ ভ্যালু হবে এগ্রিগেট ক্রাশিং ভ্যালু। এই টেস্টটাকে এগ্রিগেট ক্রাশিং ভ্যালু টেস্ট বলতেছে। হ্যাঁ, এই টেস্টটার মাধ্যমে এগ্রিগেটটা আমার কতখানি করতে পারবে, হ্যাঁ, সহ্য করতে পারবে, সেটাকে বিবেচনা করা হয়। তো এই টেস্টটা তোমরা করবা, কি বলে, ল্যাবে করবা এই মেশিনগুলো। তবে এই এই ম্যাটেরিয়াল সেশনের হয়তো এই টেস্টটা করানো হবে না। এই টেস্টটা সাধারণত ট্রান্সপোর্টেশনে দরকার হয়, যখন তোমরা ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং করবা, এই ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এই টেস্টটা করানো হবে। বুঝতেছো ব্যাপারটা? বোঝনি?
বুঝতে পারছি, কিন্তু স্যার দুটো অ্যারেঞ্জমেন্টটা কেমন লাগছে স্যার? এই যে স্যার হ্যাঁ, এই প্রথমটাতে স্যার দুই পাশে ফাঁকা কেন স্যার ওই পাশে? ও প্রথমটাতে এই এই ফাঁকার কথা বলতেছো? জি জি স্যার। এটা যদি ফাঁকা না থাকে তাহলে এটা কি এই উপরে চাপ দেওয়ার কারণে এটা কি ভিতরে ঢুকবে বলো তো? ভিতরে ঢুকবে না, কিন্তু ওখানে স্যার গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, ভেঙে যাবে আর কি, এমন কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেঙে যাবে, ভিতরে ভেঙে যাবে। তবে এই ফাঁকার পরিমাণটা অনেক কম, তোমাদের বোঝানোর জন্য এই ফাঁকার পরিমাণটা দেখানো আছে। এই যে এই যে ঢাকনাটা স্যার ভিতরে ঢুকে যাবে ওটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঢাকনাটা ভিতরে ঢুকে যাবে। হ্যাঁ, এই যে ও ঢাকনাটা না, আচ্ছা আচ্ছা স্যার, বুঝতে এই পারছি। ঢাকনাটাই এইটা, এই ঢাকনাটাই এইটা, এই ঢাকনাটা। আর এর ভিতরের ডায়াটা প্রায় কাছাকাছি, হালকা একটু ফাঁকা থাকে যাতে করে এটা ঢুকে যেতে পারে। তারপরে ইউটিএম মেশিন দেখেছো কিনা, ইউনিভার্সাল টেস্টিং মেশিন, অনেক বড় একটা মেশিন দেখছো না? রড ছেড়ে অথবা সিলিন্ডার ভাঙে, দেখছো? জি স্যার। এসএম ল্যাবে যায় দেখবা, একজন দুজন করে তোমরা তো আসতেই পারবা, স্বাভাবিক। হ্যাঁ, একজন দুজন করে আসলে অথবা তিনজন করে আসলে তোমাদের কেউ বাধা দিবে না। যদিও করোনা নাকি বাড়তেছে শুনতেছি। হ্যাঁ, আমারও ঠান্ডা লাগছে, আমার জন্য দোয়া করো। কাশি টাশি নাই, জ্বরও নাই আর কি। এই আর কি। তো সেক্ষেত্রে দেখো, এইটা দিয়ে এই অ্যারেঞ্জমেন্টে যখন ইয়ে করে, লোড দেয়, তো একটা নির্দিষ্ট রেটে লোড দিতে হয় এবং নির্দিষ্ট পরিমাণ এটাকে চাপ দিতে হয়। কত মিলিমিটার, হ্যাঁ, এটা তোমাকে যখন ক্লাস ক্লাস নিবে তখন বলে দিবে। এটা একটা নির্দিষ্ট পরিমাণ ইয়ে আছে যে এতখানি যাওয়ার পরে এটাকে বন্ধ করে দিতে হয়। তারপরে এটা চালতে টালতে হয়, অনেক কিছু আছে যেটা কিনা তোমরা ল্যাবে করে থাকবা। এটা ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এ করায়, যার কারণে আমরা এত বেশি ইয়ে করতেছি না। জাস্ট আমাদের প্রপার্টিসটা দরকার, এই হচ্ছে প্রপার্টিসটা কিভাবে টেস্ট করব অথবা কিভাবে জানতে পারবো প্রপার্টিসটা কেন, কি 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 জন্য দরকার, সেটা আমরা দেখলাম। কতখানি স্ট্রং এটা বের করার জন্য বলা হয়। এটার একটা স্ট্যান্ডার্ড আছে, এটা 200 MPa হবে। আর আজকে যেহেতু নেভিলের বইয়ের কথা বলেছি, আমি নেভিলের বই থেকে কিছু কিছু অংশ উঠাইছি। দেখো, এই স্ট্রেংথ অফ এগ্রিগেটের এই এটাই আছে 1.5 পৃষ্ঠা, 1.5 পৃষ্ঠা থেকে আমি মাত্র 2টা উঠাই নিয়ে আসছি। তো বাকিগুলো কিন্তু ওটার ভিতরে আছে। হ্যাঁ, ওটা তোমাদের দেখে নিতে হবে। জাস্ট অল্প কিছু বোঝানোর জন্য এই কথা হয়তো আমি এইভাবে বলতেছি। এটা ডিটেলস নেভেলের বইতে লেখা আছে, যখন তুমি এটার সাথে নেভেলের বইটাকে একটু দেখবা তখন তোমার কাছে সহজ হবে। হ্যাঁ, যে স্যার তো এই কথা বলেছিলেন ফিগার আছে। আমি তোমাদেরকে গত গত দিনের ক্লাসটা আমি ইএলপি তে দিয়ে দিয়েছি, তোমরা কি পেয়েছো? কেউ কি ইএলপি তে ঢুকেছিলা? জি স্যার, পাওয়া গেছে। সেক্ষেত্রে এটাও আমি আজকে ক্লাসের পর ইএলপি তে উঠাই দিব, নো প্রবলেম। তোমরা এটা নিজেরা ব্যবহার করতে পারবা পড়ার সময়। লেভেলের বইয়ের পাশাপাশি এটা থাকলে তোমাদের জন্য সুবিধা হবে। তারপর চলো হার্ডনেস টেস্ট। হার্ডনেস দেখো, hardness of aggregate is the ability of aggregate to withstand wear, হ্যাঁ, wear or load or applied pressure। wear মানে হচ্ছে গিয়ে কতখানি ক্ষয় হবে, এই ক্ষয়টা প্রতিরোধ করতে পারবে এগ্রিগেট। তো এই হার্ডনেস আসলে কিভাবে টেস্ট করব? দিস হার্ডনেস ইজ ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ প্যারেন্ট রক। প্যারেন্ট রক মানে হচ্ছে গিয়ে এর ভিতরে কি পরিমাণ রক আছে। হ্যাঁ, একবারে প্যারেন্ট রক মানে তো বুঝতেছো, মূল যে রকটা থাকে সেটার কথা বলতেছে। টেস্ট দ্যাট ক্যান অবটেইন দ্য হার্ডনেস ইজ অ্যাব্রাশন টেস্ট। হ্যাঁ, অ্যাব্রাশন টেস্ট হচ্ছে গিয়ে ক্ষয় বের করার জন্য, যে আসলে আমার এই পাথরগুলো যদি আমি রাস্তার মধ্যে ব্যবহার করি, দেখো এই পাথরগুলোর উপর দিয়ে, যে অ্যাসফাল্ট কনক্রিটের উপরে দিয়ে কিন্তু গাড়ি চলে যাবে, গাড়ি টায়ার ইয়ে করবে, টায়ারের সাথে ঘর্ষণ হবে, এই ঘর্ষণে ঘর্ষণে পাথরটা ক্ষয় হয়ে থাকবে। তোমরা কখনো রাস্তায় দেখছো কিনা, ঠিকই পিচ ঢালা দিয়ে যায়, পিচ ঢালা দেওয়ার পরে ওই পাথরের উপরের অংশগুলো দেখবা ক্ষয় হয়ে যাচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে। এই ক্ষয়টাকে বের করার জন্য অ্যাব্রাশন টেস্ট করা হয়। তো এই অ্যাব্রাশন টেস্টের ভ্যালু এখানে বলা আছে 30% এর বেশি আমরা ইয়ে করব না। কনক্রিট ওয়ারিং সারফেস ভালো ইয়ের জন্য কি বলে, দেখো, দ্য স্যাটিসফ্যাক্টরি aggregate should have an abrasion value of not more than 30% for aggregate, হ্যাঁ, used for wiring surface। wiring surface মানে হচ্ছে কি রাস্তার জন্য, যে রাস্তার ওয়ারিং সারফেস ব্যবহার করার জন্য একবারে টায়ারের সাথে যে সারফেসটা লাগে ওইটাকে বলে ওয়ারিং সারফেস। হ্যাঁ, সাব বেজ আছে, বেজ আছে, বেজের কথা বলেনি। যদি ওয়ারিং সারফেস আমরা ব্যবহার করি, একবারে রাস্তার উপরের সারফেসটা, যে সারফেসের উপর দিয়ে সরাসরি গাড়ির চাকা ঘর্ষণ হয়, গাড়ির চাকা ব্রেক হইলে যে সারফেসের উপরে লাগে, একবার উপরের সারফেসটাকে ওয়ারিং সারফেস বলতেছে। এই ওয়ারিং সারফেসে যদি ব্যবহার করি 30% এর বেশি আমরা নিব না।
আর 50%-এর বেশি নিব না যদি আমি এগ্রিগেট নন ওয়ারিং সারফেস হয়, তার মানে এটা সাববেজে ব্যবহার করতে পারে। ওই রাস্তা তৈরি করার ক্ষেত্রেই দেখবা এই স্টোন কয়েক লেয়ারে ব্যবহার করে। একবারে টপ লেয়ারে যেটা ব্যবহার করব সেটা একটু ভালো, মানে 30%-এর বেশি ক্ষয় যাতে না হয়। আর নিচে যেগুলো ব্যবহার করবো এটা 50% পর্যন্ত নিতে পারি, নো প্রবলেম। তো কিভাবে টেস্ট করব, এটা হচ্ছে লস অ্যাঞ্জেলস অ্যাব্রাশন মেশিন। এইটা মেশিনটা দেখতে এরকম, দেখো দুইটা মেশিন দেখানো আছে পাশাপাশি। এটা একটু বক্স দিয়ে আটকানো আছে, বক্স দিয়ে আটকানো আছে। এই 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 দেখো, এটাকে খোলা যায়। এখানে 4টা বল্টু আছে। তোমরা কনক্রিট ল্যাবে আসবা, তোমরা ইন্ডিভিজুয়ালি এসে এসে এই মেশিনগুলো দেখে যাবা। 3জন 4জন করে এসে এসে মেশিনগুলো দেখে যাবা। এই মেশিনটা দেখো, এই অংশটা খোলা যায়। দেখো দুইটা হ্যান্ডেল আছে, এই হ্যান্ডেলটা এবং 4টা নাট আছে। এই 4টা নাট খুললে এই মেশিনটা খুলে যায়। এই যে দেখো খোলা অংশ দেখা যাচ্ছে। এর মধ্যে এইভাবে দেখো ইয়েগুলো দেওয়া হয়, স্টোন চিপস গুলো দেওয়া হয়, অথবা যদি তুমি ব্রিক চিপস ব্যবহার করো এই ব্রিক চিপস দেওয়া হয়। এই ব্রিক চিপসের সাথে কিছু এই ইয়ে দেওয়া হয়, স্পেয়ার দেওয়া হয়, এগুলা স্টিলের। এই যে দেখো গোল গোল যে জিনিসগুলো দেখা আছে, এগুলো হচ্ছে কি স্টিলের। এগুলা বলে চার্জ বলে। এগুলার সহজ অথবা এগুলাকে চার্জ নামে বলেছে, চার্জ। হ্যাঁ, ওই যে মোবাইল চার্জ করো না, ওই বানানটা ওরকমই, চার্জ। তো আসলে চার্জটা হচ্ছে গিয়ে এই স্পেয়ার গুলোকে বলতেছে, স্টিলের স্পেয়ার গুলোকে বলতেছে। এটার সংখ্যা ভ্যারি করে। যদি আমাদের এগ্রিগেট মানে যে স্টোন চিপস ব্যবহার করতেছি, এই স্টোন গুলো যদি এ গ্রেডের হয় তাহলে এক ধরনের, বি গ্রেডের হয় তাহলে এক ধরনের, সি গ্রেডের হয় তাহলে আর এক ধরনের। হ্যাঁ, এ গ্রেডের হইলে এর সংখ্যা বেশি দিতে হয়, বি গ্রেডের হইলে এর সংখ্যা আর একটু কমাইতে হয়, হ্যাঁ, সি গ্রেডের হইলে আর একটু কমাইতে হয়। এটা ডিপেন্ড করে তোমার এগ্রিগেটটা কোন গ্রেডের। আমরা গ্রেড নিয়েও কথা বলবো যে আসলে গ্রেড কি। দেখো দেখো এরকম যখন ঘোরে, এইখানে একটা আলাদা একটা আছে, হ্যাঁ, শেলের মতো আছে এর ভিতরেই। এই যে গোল মেশিনটা দেখতেছো, এর ভিতরে এরকম এইখান থেকে এটার উপরে পড়ে। তো এখানেও কিছু আছে। এটাও যখন পরে তখন হয় কি, এই স্টোন চিপস গুলো গুঁড়ো গুঁড়ো হইতে থাকে। এই গুঁড়ো গুঁড়ো হওয়ার পরিমাণটাই আমাদের বের করা দরকার। ধরো আমরা যদি 5 কেজি দিয়ে থাকি, তাহলে আমরা শেষে 12 নম্বর চালনি, মানে হচ্ছে গিয়ে 12 নম্বর চালনি আছে, এই 12 নম্বর চালনি দিয়ে আমরা এটাকে চালবো। চেলে এই 12 নম্বর চালনির মধ্যে যেগুলো থাকবে সেটা তো বাদ হয়ে গেল, যেটা পাস হয়ে গেল এইটা কতখানি পাস হয়ে গেছে, মানে হচ্ছে 12 নম্বর চালনির নিচে যেগুলা চলে গেছে ওগুলার পরিমাণ দেখতে হবে। এই পার্সেন্টেজটা, এই গুঁড়া হয়ে যাওয়ার পার্সেন্টেজটা 30% অথবা 50%, আমি এর আগের স্লাইডে বললাম। এই 30% অথবা 60%-এর বেশি হবে না, সরি 50% বেশি হবে না, ডিপেন্ডিং অন তুমি কোথায় ইউজ করতেছো এর উপরে ইয়ে করে। নিচে একটা ট্রে আছে, দেখো ভালো করে খেয়াল করো, নিচে একটা ট্রে আছে। যখন এটাকে চালানো শেষ হয়ে যায়, এটা হয় 15 মিনিট চালাইতে হবে, অথবা এটাকে 500 বার ঘুরাইতে হবে। এখন যদি তোমার এখানে কাউন্টিং সিস্টেম থাকে, তাহলে তুমি এটা 500 বার ঘুরলে এখানে একটা কাউন্টিং সিস্টেম থাকে। ও বলতে পারে একবার ঘুরলে 1 উঠে, 2বার ঘুরলে 2 উঠে, এভাবে কাউন্টিং হয়। কাউন্টিং করলে 500 বার অথবা 15 মিনিট চালাইতে হবে। চালানোর পরে এটা খুলে এই ট্রেতে নিয়ে এটা চালতে হবে। চালার পরে যে গুঁড়োগুলো পাস হয়ে যায় 12 নম্বর চালনি দিয়ে, তো এই 12 নম্বর চালনি দিয়ে যে গুঁড়োগুলো পাস হয়ে যায় ওটা আমরা বাদ দিয়ে দিব। ওইটা বাদ দিয়ে দেখবো আসলে কতখানি বাদ গেছে, গুঁড়ো কতখানি হয়েছে। এই গুঁড়োর পরিমাণ তুমি যেখানে ব্যবহার করবা, যদি ওয়ারিং সার্ফেস হয় 30%-এর বেশি হবে না। আর যদি অন্যান্য সার্ফেসে ব্যবহার করি, সাব বেজ বেজে ব্যবহার করি, সেক্ষেত্রে 50% পর্যন্ত অ্যালাউ হয়। আমরা সাধারণত কনক্রিটে যেটা ব্যবহার করি এটা 20%-এর বেশি ব্যবহার করি না, 22%-এর বেশি ব্যবহার করি না। সেক্ষেত্রে আমাদের যে স্টোন, ভালো স্টোন হইলে এটা 5%, 6%-ও আসে। 5%, 6% থেকে 15%, 16%-ও আসে, অনেকগুলো 20%-এর বেশিও আসে। এখন তোমরা স্টোন যেগুলার ক্ষয়ের পরিমাণ বেশি হয়, সেটার আমরা বলি যে স্টোনটা ভালোটা। হ্যাঁ, স্টোনটা সব জায়গায় ব্যবহার করা ঠিক হবে না। আর যেটার ক্ষয়ের পরিমাণ কম সেটাকে বলি যে ওকে, এটা আমরা নিতে পারবো, নো প্রবলেম। আর ব্রিকের ক্ষেত্রে সাধারণত এই ভ্যালুটা প্রায় 40-50% হয়ে যায়। কারণ ব্রিক তো মাটি দিয়ে তৈরি, আর এই ব্লক, এই গ্লোব গুলো যখন পরে, স্পেয়ার গুলো যখন পরে, তখন এদের অবস্থা খুবই নাজুক হয়ে যায় আর কি, অনেক বেশি ক্ষয় হয়। সেক্ষেত্রে ব্রিকের জন্য স্ট্যান্ডার্ড আমাদের বাংলাদেশে বিএনবিসি তে আছে, বাকিরা তো আসলে ব্রিক ব্যবহার করে না।
যার কারণে ওরা আসলে ব্রিক নিয়ে কনসার্ন না। আমি এই রিসেন্টলি কয়েকদিন আগে টেস্ট করলাম, তো সেখানে প্রায় 36% চলে আসছে, একটা 36% আর একটা 39%। তো এটা কম্পারেটিভলি স্টোনের চেয়ে অনেক বেশি আসে। তো চলে আসো টাফনেস টেস্ট কিভাবে করবা। দেখো পাশে একটা হ্যাঁ, মেশিন দেওয়া একটা আছে। কোশ্চেন ছিল স্যার। বলো। হ্যাঁ, স্যার বললেন যে এই যে মেশিনটা হলো 15 মিনিট ঘোরাতে হবে অথবা 500 বার, 500 বারই স্যার বার। হ্যাঁ, সময়, সময়ের মধ্যে নাকি আসছে না জোরে এইভাবে কি স্যার? না না, এটার এই সেট করা থাকে, তোমার স্পিড সেট করা থাকে। একটু একটু, হ্যাঁ। শরীফ সাহেব কি হয়েছে বলেন তো? ওয়ালাইকুম সালাম। হ্যালো, ডিপার্টমেন্টে আসবো একটু পরে, আমি ক্লাসের মধ্যে আছি। আচ্ছা, সেটা আমি দিব, আমি আমি নিয়ে আসছি, সেটা নিয়ে আসবো। হ্যাঁ, 10টা 10:30টার দিকে আসবো আমি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এটা তোমার এই দেখো নিচে একটা মোটর লাগানো আছে, এই মোটরের স্পিডটাকে কন্ট্রোল করা যায়। এবং এটা কেমন ভাবে ঘোরানো হয় যাতে 15 মিনিটে 500 বার হয়, অথবা এমন ভাবে সেট করা হয় এ, এই 500 বার এখানে গণনা করা যায়। এর স্পিড আছে, এটার ম্যানুফ্যাকচারিং যে কোম্পানি স্পেসিফিকেশন অনুযায়ী তো ওরা ম্যানুফ্যাকচার করে। এটা একটা নির্দিষ্ট স্পিড আছে যে যাতে করে আইদার 15 মিনিট চালাবো অথবা 500 বার ঘুরাবো। তাহলে হিসেব করে দেখো স্পিডটা কতখানি হয়। 500 রেভলিউশন 15 মিনিটে যদি হয়, তাহলে কত রেভলিউশন পার মিনিটে হয় বলো তো? কত রেভলিউশন পার মিনিট হয়? 33 revolution per 33.6. হ্যাঁ, তার মানে 1 মিনিটে 33 বার অথবা 34 বার ঘুরবে। এরকম করে এই মোটরটার স্পিডটাকে সেট করে দেওয়া হয়। জি স্যার, বুঝতেছো বোঝা কি গেছে বললাম? স্যার। মাত্র 33 আরপিএম স্যার। হ্যাঁ, আরপিএম 33 আরপিএম, কারণ অনেক বেশি জোরে ঘুরাইলে তখন তুমি এগুলা আর কিছুই এটা তো পাবো এই না, মেশিন তো সব প্রচুর হয়ে পরিমাণে যাবে। সাউন্ড করে, এটা তাহলে তো ক্যাম্পাসে থাকাই যাবে না। আরেকটা স্যার, এই হ্যাঁ, স্পেয়ারের সাইজ গুলো ক্যাম্পাস কেমন হয় স্যার? স্পেয়ারের সাইজটা আছে এখন এক্স্যাক্টলি আমার মনে নেই। সাইজটা ডায়াটা এই মুহূর্তে মনে পড়তেছে না। হ্যাঁ, তবে এটা 3 ইঞ্চির মনে হয় বেশি না। হ্যাঁ, 3 ইঞ্চির বেশি না ডায়াটা, এবং অত বড় না, অত বড় না, তিন দেখে ইঞ্চির মনে হচ্ছে মতো। ওই স্পেয়ার সাইজটা অনেক বড়ই স্যার, এগ্রিগেট দেখে মনে হচ্ছে মানে ছবিতে যেটা আর কি। না না, এখানে একটু বড় মনে হইতেছে, কিন্তু ওইটা আমার যেটা মনে হয় 3 ইঞ্চির মতো হইতে পারে। হ্যাঁ, আমার যতটুকু আইডিয়া। স্যার এটা বেশি বড় না স্যার, এটা আমরা তাহলে দেখছি স্যার স্যার ওরকমই পলিটেকনিকে হবে, স্যার। দুই আড়াই হ্যাঁ ইঞ্চি হ্যাঁ হবে। হ্যাঁ, আমার মনে হয় 3 ইঞ্চি হবে। হ্যাঁ, আমি এটা, তোমরা এই প্রশ্ন করলা, এর আগে কেউ করেনি আসলে, স্পেয়ারের সাইজটা জানা উচিত ছিল। হ্যাঁ, ঠিকই আছে, আমি আমি একটু দেখবো। হ্যাঁ, আচ্ছা, একটু সামনে যাই, টাফনেস টেস্ট করব। টাফনেস আসলে কতখানি ইম্প্যাক্ট নিতে পারে। হ্যাঁ, টাফনেস বলতে এটাই বোঝাচ্ছে যে আমার এগ্রিগেটটা কতখানি ইম্প্যাক্ট নিতে পারে। তো এইটাকে টেস্ট করার জন্য দেখো এখানে একটা এমন একটা সেটআপ দেখানো আছে। এই সেটআপের দেখো নিচে একটা মোল্ডে কিছু পরিমাণ থাকবে, এই ঠিক নিচে একটা মোল্ডের মধ্যে কিছু পরিমাণ এগ্রিগেট দেওয়া থাকে। আর এই হাতল দুইটা টেনে যখন তুমি এই পর্যন্ত উঠাবা, তখন এই প্লাঞ্জারটা পড়ে যাবে। এই হাতল দুটো টেনে যখন উপরের দিকে উঠাবা, এইখানে টাচ করলেই এই প্লাঞ্জারটা পড়ে যাবে। এই প্লাঞ্জারটা ঠিক সোজা এসে এই মোল্ডের ভিতরে যে এগ্রিগেট থাকে এটাকে আঘাত করে। তো এরকম করে 25 বারের মতো উঠাইতে হয়। 25 বারের মতো যখন আমি উঠাবো, তো এটা পড়ে 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 এই নিচের যে একটা, ধরো কাপের ভিতরে যদি তুমি কিছু পাথর রাখো, অথবা ওই যে জাতি দেখেছো কিনা, এই গ্রামের ঢেকির মতো আর কি, ঢেকির মধ্যে থাকে না, কি বলে, চাল থাকে, আর ঢেকিটাকে কিছু দূর উঠানোর পর আবার ছেড়ে দেয়, এভাবে বারবার ছাড়ে না বলতো, যতক্ষণ পর্যন্ত তুমি নির্দিষ্ট সাইজ না পাবা ততক্ষণ ছাড়তে থাকবা। এইটার মেকানিজমটা প্রায় ওরকমই। জাস্ট এইটাকে যখন টেনে উপরে উপরে উঠাবা, এই পর্যন্ত আসবে, তখন এই অংশটা, এই প্লাঞ্জারের মতো অংশটা, এটা এখান থেকে ছুটে পড়ে যাবে। আবার এটা দিয়ে যখন চাপ দিব, তখন আবার এটার সাথে আটকে যাবে, আবার উপরে উঠাবো।
উপরে উঠে এবার আবার যখন এখানে আনবো তখন পড়ে যাবে। তো এইটা এই মোল্ডের ভিতরে, ডেকের মতো এই মোল্ডের ভিতরে যখন এই এগ্রিগেটটা থাকবে এটাকে ইয়ে দিতে থাকে, কি বলে, এটাকে ইম্প্যাক্ট করতে থাকে। এটার ভ্যালু 45% হইতে পারে, 30% হইতে পারে, ডিপেন্ডিং তুমি কোথায় ব্যবহার করতেছো সেটা। হ্যাঁ, 45% নিব আমরা যখন কনক্রিটে ইউজ করব, 40%-এর বেশি নিব না। আর যখন ওয়ারিং সার্ফেস ইউজ করবো 30%-এর বেশি নিব না। ওয়ারিং সার্ফেস মানে হচ্ছে গিয়ে রাস্তার ফিনিশিং সার্ফেস। হ্যাঁ, রাস্তার যে ফিনিশিং সার্ফেসটা দেয়, যার উপরে দিয়ে গাড়ি চলে, এটাকে বলতেছে ওয়ারিং সার্ফেস। আমরা চোখে যেটা দেখি ওইটাকে ওয়ারিং সার্ফেস বলতেছে। তো ডিউরেবিলিটি টেস্ট করতে পারো। ডিউরেবিলিটি সাউন্ডনেস টেস্ট করে ডিউরেবিলিটি পাওয়া যায়। সাউন্ডনেস টেস্ট আসলে আমাদের এখানে করানো হয় না। Durability is ability of concrete to withstand external or internal damaging attack, or in other words that soundness of aggregate. Soundness test করা আমাদের এখানে হয় না সাধারণত। তো সাউন্ডনেস টেস্টটা একটু আমাদের অ্যাপারেটাসটা আছে কিনা আমি বলতে পারবো না, আমি দেখিনি আর কি। হ্যাঁ, তো সাউন্ডনেস টেস্ট করে ডিউরেবিলিটি টেস্ট করা যায়। তো তোমরা ইসের সাউন্ডনেস টেস্ট করেছো হয়তো, পলিটেকনিকে করাইছে কিনা আমি জানি না। সিমেন্টের সাউন্ডনেস টেস্ট করা যায়। একটা মোল্ড আছে, এই মোল্ডের মধ্যে সিমেন্ট কাস্টিং করে রেখে দেওয়া হয়, তারপরে কিছুদিন রাখা পানির মধ্যে ভিজিয়ে রাখা হয়, তারপরে দেখা হয় যে আসলে এই মোল্ডটা কতখানি ফাঁকা হয়েছে। এইভাবে একটা টেস্ট করা যায়। তবে সাউন্ডনেস টেস্ট কি বলে, ডিউরেবিলিটি টেস্ট অফ অ্যাগ্রিগেটটা এটা আমাদের ডুয়েটে আমার মনে হয় নেই আর কি। বাকি তোমরা নেভেলের বই থেকে আরেকটু ডিটেলস ইনফরমেশন দেখতে পারো। এসটিএম কিছু কোড আছে, এই কোডের মাধ্যমে ডিউরেবিলিটি টেস্টটা তোমরা পুরো আন্ডারস্ট্যান্ডিং এ আসতে পারে। এই বাজে কত, তোমাদের স্যার আবার ঢুকবেন 46 বাজে। তোমাদের মৃদুল স্যার কখন থেকে দিয়েছেন? 10টা থেকে দেওয়ার কথা। জি স্যার, 10টা থেকে দিয়েছেন। আচ্ছা, পোরোসিটির কথা বলেছিলাম, এর ভিতরে কতখানি ফাঁকা আছে। হ্যাঁ, বিভিন্ন পোর্স আছে। দেখো, এগ্রিগেট নরমালি হ্যাভ পোর্স অফ ভেরিয়াস সাইজেস। হ্যাঁ, পোর্স বলতে ভিতরে ছোট ছোট ছিদ্র থাকবে। এটা আসলে এর গঠনের উপরে ডিপেন্ড করে। তোমরা কখনো ইটের খোয়া দেখেছো কিনা, অথবা ইট দেখেছো কিনা, এর মধ্যে দিয়ে ভাঙবা, ভিতরে দেখবা ছোট ছোট ছিদ্র আছে। সিমিলারলি স্টোন যদি ভাঙে, স্টোনের ভিতরে ছোট ছোট ছিদ্র থাকে। এই ছিদ্রগুলো বাতাস থাকলে এক ধরনের থাকে, আবার এই ছিদ্রগুলোর ভিতরে যদি আবার পানি ঢুকে যায় তাহলে দেখো এক ধরনের হয়। এখন দেখো, যদি তোমার পানির পরিমাণ বেশি ঢোকে এর মধ্যে, তাহলে বুঝতে হবে যে আসলে এর ভিতরে আছে, কি বলে, অনেক বেশি পোর আছে। এই জন্য দেখো পরের কথাটা কি বলছে, এগ্রিগেট উইল অ্যাবজর্ব ওয়াটার হোয়েন ইট ইজ ড্রাই বাট নর্মালি রিলিজ ওয়াটার ইন দ্য কনক্রিট মিক্স হোয়েন ইট ইজ ওয়েট। হ্যাঁ, তো দেখো ওই কথাটা বলার কারণ হচ্ছে গিয়ে, এগ্রিগেট যখন শুকনো থাকে তখন এটার ভিতরে পানি শোষণ করে। পানি শোষণ করার মূল একটা কারণ হচ্ছে এর ভিতরে বিভিন্ন ছিদ্র আছে। এই পানিগুলো এই ছিদ্রের মধ্যে যে প্লেস করে। তো এটা যখন আমি এই যে কনক্রিটের মধ্যে দিব, কনক্রিটের মধ্যে আবার দেখো সিমেন্ট কি করে, পানি নিজের দিকে টানে রিয়াকশনের জন্য, তখন করে কি, ওইটাকে টেনে বের করে ফেলে, তখন ওইটা আবার শুষ্ক হয়ে যায়। এরপরে যখনই সে পানি পাবে তখনই ওই ওয়ালটা ড্যাম হয়ে যাবে, ওই কি বলে, স্ল্যাবটা অথবা কলামটা ড্যামেজ হয়ে যাবে, ড্যাম হয়ে যাবে। দেখো সবসময় ভিজা থাকতেছে, কারণ ওর ভিতরে পোর বেশি আছে। হ্যাঁ, তো আমরা সাধারণত ওয়াটার কতখানি করতেছে, পেনিট্রেট করতেছে, এইটার উপরে ডিপেন্ড করে আসলে পোর কতখানি আছে। তো এর ভিতরে কত 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 ছিদ্র আছে। তোমরা যদি দেখতে চাও, একটা এইটা মধ্যে দিয়ে ভেঙে দেখতে পারো, অথবা দেখবা যে একটা কিছু পরিমাণ পাথর তুমি ডুবিয়ে রাখছো, শুকনো ভাবে ওজন নিয়েছো, এটা তোমাদের টেস্ট করাবে। শুকনো ভাবে ওজন নিয়েছো, ওয়াটার অ্যাবজর্পশন টেস্ট করাবে। এরপরে কি বলে, 24 ঘন্টা ভিজায় রেখে ওজন নিয়েছো, দেখবা একটা ইট ভিজায় রাখলে যে পরিমাণ পানি শোষণ করে, ওই সমান ওজনের স্টোন চিপস ভিজায় রাখো, দেখবা অনেক কম পরিমাণ পানি শোষণ করে। তার মানে এটার মানে হচ্ছে এটা যে স্টোন চিপসের ভিতরে ছিদ্রের পরিমাণ অনেক কম, আর ব্রিক চিপসের ভিতরে ছিদ্রের পরিমাণ অনেক বেশি। তো যে কারণে অনেক বেশি পানি শোষণ করে। তো এটা হচ্ছে গিয়ে এগ্রিগেট টেস্টের কথা বললাম। টেক্সচার অ্যান্ড শেপ। তো টেক্সচার অ্যান্ড শেপ মানে হচ্ছে কি গঠন কিরকম হবে, শেপ মানে হচ্ছে কি আকার কিরকম হবে।
এর ভিতরকার মানে এগ্রিগেটটা যদি তুমি ভাঙো কিরকম হবে, শেপ হচ্ছে রাউন্ড শেপ, সেটা তো বুঝতেছো। শেপের কথা বললাম, তো কোনো কোনো এগ্রিগেট রাউন্ড শেপ হয়, রেগুলার শেপ হয়, অ্যাঙ্গুলার শেপ হয়। হ্যাঁ, রাউন্ড শেপ হচ্ছে ন্যাচারাল এগ্রিগেট যেটা তুমি পাইতেছো। ইরেগুলার শেপ ডিফারেন্ট টাইপের হইতে পারে, কম্বিনেশন শেপ হইতে পারে ইরেগুলার শেপটা। আর অ্যাঙ্গুলার শেপ আমি এর আগেই বলেছি যে তুমি যদি এটাকে ইয়ে করো, ভাঙো, একটা পাথরকে বড় একটা পাথরকে ভেঙে ছোট ছোট টুকরো করো, নিশ্চয়ই এটা সুন্দর মার্বেলের মতো গোল গোল হবে না, এটা অ্যাব্রো থাব্রো সাইজ হবে। সাধারণত তুমি যদি এই আমাদের কনস্ট্রাকশন চলতেছে এখানে দেখো, এগুলা ভাঙানো ভাঙানো পাথর, এগুলোর সাইজগুলো অ্যাঙ্গুলার সাইজ হয়। হ্যাঁ, কোনাগুলো অ্যাঙ্গেল অ্যাঙ্গেল হয়ে থাকে, ধার অনেক বেশি অমসৃণ হয়ে থাকে। ফ্লেকি শেপ হয়, ইলংগেটেড শেপ হয়। ফ্লেকি শেপ এবং ইলংগেটেড শেপ, এটা দেখো, ফ্লেকি মানে অনেক পাতলা হয়। হ্যাঁ, পাতলা, ফ্লেকি মানে অনেক পাতলা। এটা স্ট্যান্ডার্ড আছে, মেশিন আছে, এটা দিয়ে ফ্লেকি মাপা যায়। এটা তোমাদের ট্রান্সপোর্টেশনে করাবে, ফ্লেকিনেস ইন্ডেক্স করবে, ইলংগেশন ইন্ডেক্স বের করে শিখাবে। তো ফ্লেকি কথাটা তুমি একবার সহজে শুনে বুঝে নাও, সেটা হচ্ছে গিয়ে যদি চিপসটা যে স্টোনটা অনেক পাতলা হয় এটাকে ফ্লেকি বলে, আর যদি একটু লম্বা হয় তাহলে এটা ইলংগেটেড বলে। তো ফ্লেকি ইলংগেটেড হইতে পারে। তারপরে সারফেস টেক্সচার, হ্যাঁ, ইন টার্মস অফ সারফেস টেক্সচার, তারপরে এগ্রিগেট মে হ্যাভ স্মুথ টেক্সচার। হ্যাঁ, স্মুথ টেক্সচার, কোর্স, রাফ টেক্সচার, আর হ্যাঁ পোরাস হইতে পারে, ফিগারাস হইতে পারে, পোরাস হইতে পারে। টেক্সচার মানে হচ্ছে গিয়ে এগ্রিগেটের ভিতরের অথবা সারফেসের গঠনটা কিরকম হবে, সারফেসের গঠনটা কিরকম হবে। দেখো তুমি যেখানে বসে আছো টেবিলের উপরে সারফেসটা খুব মসৃণ, আর আমার টেবিলের উপরে একটা গ্লাস আছে, গ্লাসটা আরো মসৃণ। তো কিন্তু যদি তুমি ইয়ে দেখো, একটা বড় একটা পাথর দেখো, বড় পাথরের উপরে ঠিকই মসৃণ, কিন্তু এটাকে টুকরা করো, টুকরা করে ভেঙে ভেঙে ইয়ে করো, তাহলে দেখবে এটা মসৃণ আর পাচ্ছ না, এটা ইয়ে পাচ্ছ, রাফ পাচ্ছ। তো এইটা কখনো মসৃণ হইতে পারে, ও বলছে কখনো মসৃণ হইতে পারে, অথবা কখনো রাফ হইতে পারে, রাফ টেক্সচার হইতে পারে। আবার কখনো যে ইট ইট ভাঙলে যেটা দেখা যায় পোরাস হইতে পারে, ভিতরে অনেক ছিদ্র ছিদ্র দেখা যেতে পারে। তো আবার অনেক কিছু ইয়ে আছে, ভলকানিক ইরাপশনের কারণে, অগ্নিগিরির অগ্নুৎপাতের কারণে যদি অগ্নিগিরিটা পাথরের মধ্যে পড়ে, এই পাথরটা পুরো ঝলসে যায় এবং ভিতরটা পুরো একবার ইয়ে হয়ে যায়, কি বলে এটাকে, পুরে পাথর পুড়লে দেখছো কিনা জানি না, পাথর পুড়লে ভিতরটা পুরো ফসকা ফসকা হয়ে যায়, ভিতরটা ফাঁকা হয়ে যায়, অনেক পোরাস হয়। এরকম কিছু আছে ভলকানিক ইরাপশনের কারণে যে এগ্রিগেট তৈরি হয়, সেটা অনেক পোরাস হয়। সেটা বলতেছে যে আসলে এগ্রিগেটটা যদি ভাঙি তাহলে এর সারফেসটা কিরকম হইতে পারে, স্মুথ হইতে পারে, রাফ হইতে পারে, অথবা পোরাস হইতে পারে, হ্যাঁ, ফিগারাস হইতে পারে। এই কথা বলেছে এখানে। এরপরে কি বলেছে, ফর প্রোডাকশন অফ কনক্রিট এগ্রিগেট হুইচ হ্যাভ অ্যাঙ্গুলার, হ্যাঁ, শেপ, কোর্স টেক্সচার আর রিকমেন্ডেড টু হ্যাভ হাই বন্ড স্ট্রেংথ। হ্যাঁ, খুব ভালো একটা কথা বলেছে। যদি আমরা কনক্রিট তৈরি করতে চাই তাহলে যে আমরা এগ্রিগেটটা ব্যবহার করবো এটা অ্যাঙ্গুলার শেপ হইতে হবে, অ্যাঙ্গুলার শেপ হইতে হবে, এবং কোর্স টেক্সচার বড় ধরনের টেক্সচার হইতে হবে। স্মুথ হইলে চলবে না, যে স্মুথের যে কথা বললাম, স্মুথ হইলে হবে না, রাফ এবং অ্যাঙ্গুলার হইতে হবে। এখন এগ্রিগেটের কোনো ছবি আমার কাছে নাই, কেন বুঝতেছি না। এগ্রিগেটের ছবি নাই 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 নাই। আচ্ছা ঠিক আছে, ছবি থাকা দরকার ছিল, ছবি থাকলে হয়তো তুমি বুঝতে পারতা, বোঝা সহজ হতো যে আমরা যে কনক্রিট তৈরি করব অবশ্যই অ্যাঙ্গুলার হইতে হবে। হ্যাঁ, অ্যাঙ্গুলার কনক্রিট হইতে হবে, সরি অ্যাঙ্গুলার ইন শেপ হইতে হবে এগ্রিগেট। হ্যাঁ, এগ্রিগেট শেপস এগ্রিগেট শেপস দেখাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দেখো তো দেখা যায় কিনা আমার এই ইয়েটা এগ্রিগেটের শেপটা দেখা যায় কিনা, দেখতেছো তোমরা? জি স্যার। জি স্যার। জি স্যার। দেখো, এটার কথা যদি বলি, এইটা দেখতে অনেকটা
ওই ন্যাড়া মাথার লোকদের মতো মনে হচ্ছে না, চকচক করতেছে না? মসৃণ। একবার মসৃণ। এইটাও কাছাকাছি মসৃণ কিনা বলো তো? মসৃণ কিনা? জি স্যার। কিন্তু এইটার কথা দেখো, এটা কিন্তু অ্যাঙ্গুলার আছে। এই যে কোণাগুলো কি হবে বলো তো? অ্যাঙ্গুলার। এই যে কোণাগুলো দেখো অ্যাঙ্গুলার, এই কোণাটা অ্যাঙ্গুলার, অথবা এই কোণাটা দেখো অ্যাঙ্গুলার কর্না, এই কোণাটা অ্যাঙ্গুলার। এটা দেখতে বোঝা যাচ্ছে অমসৃণ। দেখতে বোঝা যাচ্ছে কি বলতো? অমসৃণ। এটা দেখো অমসৃণ। এরকম মসৃণ হইতে পারবে না, স্মুথ হইতে পারবে না, এর রাউন্ড শেপ হইতে পারবে না, অ্যাঙ্গুলার হইতে হবে। এরকম অ্যাঙ্গুলার অথবা এরকম অ্যাঙ্গুলার হইতে হবে। এরকম অ্যাঙ্গুলার যখন হবে তখন আমরা এই ইয়েটাকে ভালো ব্যবহার করতে পারবো। এইখানে সরি সরি, কোথায় গেল? হ্যালো, হারাই ফেললাম। ডাবল ক্লিক করা উচিত হয়নি। হ্যাঁ, আমার স্লাইডটা কি দেখা যাচ্ছে না চলে গেছে? দেখা যাচ্ছে। দেখো অ্যাঙ্গুলার শেপ দেখানো আছে, আবার একটু অন্ধকার মনে হচ্ছে। এটা হচ্ছে অ্যাঙ্গুলার শেপের, আর এটা হচ্ছে রাউন্ড শেপের। দেখা যায় অ্যাঙ্গুলার এবং রাউন্ড দুটো দেখা যায়। জি স্যার, দেখা যায়। দেখো এই এই পাথরগুলো বেশ রাউন্ডেড, খুব সুন্দর মসৃণ মনে হইতেছে, খুব সুন্দর শোপিসে রাখার মতো পাথর। কিন্তু অ্যাঙ্গুলার সাইজ যদি হয় দেখো অমসৃণ, এবং কোণাগুলো খুব চোখা চোখা হয় আর কি। হ্যাঁ, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল হয়। দেখো এখানে এটা খুব সুন্দর করে বোঝানো আছে। এইটা হচ্ছে অ্যাঙ্গুলার শেপ হইলে হয় কি, এটার বন্ডটা খুব ভালো হয়। মসৃণের সাথে যে বন্ড হয়, অ্যাঙ্গুলার অ্যাঙ্গুলার হইলে তার চেয়ে অনেক ভালো বন্ড হয়। তো এই জন্য আমাদের কনক্রিটের মধ্যে অ্যাঙ্গুলার এবং অমসৃণ যদি হয়, সেক্ষেত্রে কনক্রিটের মধ্যে বালি আর সিমেন্টের সাথে খুব ভালো বন্ড হয়। এই জন্য দেখবা আমাদের কিন্তু প্রথম দিকে যে ইয়ে ব্যবহার করা হতো, কি বলে, রড ব্যবহার করা হতো, এগুলো কিন্তু ইয়ে ছিল, ডিফর্ম ছিল বলতো। একবারে 80-র দশকে 90-এর দশকে যে রডগুলো ব্যবহার করা হতো, সেগুলো কিন্তু মসৃণ ছিল। মসৃণ ছিল কিনা বলতো? জি স্যার, প্লেন ছিল। হ্যাঁ, মসৃণ ছিল, এবার প্লেন ছিল। তো এখন যে রড ব্যবহার করা হয়, ডিফর্ম শেপের রড ব্যবহার করা হয়। রডের ভিতরে ডিফর্ম করে দেওয়া হয়, রডের ভিতরে আলাদা করে সুন্দর সুন্দর করে হেক্সাগোনালি ইয়ে টানা হয় ডিফর্ম বানানোর জন্য। কারণ কি বলতো? যদি ডিফর্ম হয় তাহলে এর সাথে বন্ডটা কি হবে, স্ট্রেসটা ডেভেলপ করে। খুব ভালো বন্ডিং এ আসবে। হ্যাঁ, এই জন্য ওরা এটাকে প্রেফার করে। হ্যাঁ, এই আর কি এগ্রিগেট। এই এগ্রিগেট গুলো মূলত আমরা ভালো এগ্রিগেট হিসেবে ধরি আর কি। হ্যাঁ, এই যে এগ্রিগেট দেখা যাচ্ছে, এর মধ্যে যে কালো অংশগুলো দেখতেছো, কালো অংশগুলো, এই এগ্রিগেট গুলোকে আমরা ভালো এগ্রিগেট বলি। কিছু আছে সাদাটে, দেখো কিছুটা সাদাটে, কিছু কিছু আছে লালচে, এগুলাকে আমরা ভালোর মধ্যে ধরি না। যে আমাদের কনস্ট্রাকশন চলতেছে, এর ম্যাক্সিমাম গুলো কালো। এই কালো এগ্রিগেট গুলো খুব ভালো এবং স্ট্রেংথ অনেক ভালো আসে। এই এই হয়েছে ঘটনা। আর রাউন্ড শেপেরটা যদি দেখতে চাও, দেখো এখানে রাউন্ড শেপ টেপ মিলানো আছে। কিছু আছে খুব রাউন্ড, কিছু আছে খুব রাউন্ড। এর মধ্যে দেখো কালো শেপের যেগুলা, এই কালো শেপের এগুলা ভালো। এগুলা হচ্ছে বেলে পাথর, বেলে পাথর বলে, খুব নরম হয়। যেগুলোকে ব্রাউন কালার, খুব নরম হয়। এটা তুমি চাইলে আরেকটা পাথর দিয়ে আঘাত করলে খুব সহজে ভেঙে যায়। এই যেটা ব্রাউন কালার অথবা সাদা কালার আছে, সাদা কালার আছে, আবার বেশি সাদা হলে সেটাকে চুনো পাথর বলে। চুনো পাথরটাও আমাদের জন্য ভালো না। আমাদের যে ব্ল্যাক যে পাথরগুলো, ব্ল্যাকিশ ব্ল্যাকিশ ইন কালার, এই পাথরগুলো খুব ভালো পাথর হয় আর কি। এটা শক্তি সামর্থ্য, চাপ নেওয়ার ক্ষমতা অনেক বেশি হয়। হ্যাঁ, আমাদের কনস্ট্রাকশন সাইডে কনস্ট্রাকশন চলতেছে, যদি তোমরা কেউ আসতে পারো, দেখতে পারো, কনস্ট্রাকশন মসজিদের সামনেই পাথরগুলো রাখা আছে। বেশ দেখতে বেশ সুন্দর। হ্যাঁ, রাউন্ড শেপের পাথর যদি দেখতে চাও, দেখো এটা হচ্ছে রাউন্ড শেপের পাথর। দেখছো শেপগুলো কত সুন্দর না? মনে হয় কি শোপিসে রেখে দিব, এরকম কিছু একটা না, সাজায় রেখে দিব, অ্যাকুরিয়ামে দেয়। দেখছো কি পাথরগুলো? কেউ দেখেছো অ্যাকুরিয়ামে পাথর দেয় যে? জি স্যার, দেখলাম। দেখেছো? হ্যাঁ। আর যদি অ্যাঙ্গুলার শেপ হয়, অ্যাঙ্গুলার শেপ, স্যার দেখো অ্যাঙ্গুলার শেপের পাথরগুলো এরকম দেখতে দেখা যাচ্ছে। আমার স্লাইডটা দেখা যাচ্ছে?
এই স্লাইডটা দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাইতেছে। এই হচ্ছে ঘটনা। এইভাবে করে আমরা চাইলে আমরা ভালো পাথরকে আইডেন্টিফাই করে নিয়ে আসতে পারি। তো এই কথা এখানে বলা আছে যে আসলে আমরা যে কনক্রিটের জন্য যে পাথর ব্যবহার করব সেটা কি ধরনের পাথর ব্যবহার করব। এই টেস্টগুলোর কথা আমি বলে ফেলেছি। স্ট্রেংথ টেস্টের মধ্যে কনক্রিটের ক্যাশিং ভ্যালুর কথা বলেছি, লস এঞ্জেলস অ্যাব্রাশন টেস্টের কথা বলেছি, তারপরে কি বলে এগ্রিগেট ইমপ্যাক্ট ভ্যালুর কথা বলেছি। 10% ফাইন টেস্ট করতে পারে, এটা তোমাদের ট্রান্সপোর্টেশনে করাবে। এই ট্রান্সপোর্টেশনের জিনিস নিয়ে আমি আর আলোচনা করব না। আমি ওপরে 3টা টেস্টের কথা বলে ফেলেছি, 3টা টেস্টই ট্রান্সপোর্টেশনে করাবে, যার কারণে আমি তোমাদের একটু ধারণা দিয়ে দিলাম। আমাদের এখানে যে টেস্টগুলো করানো হবে তোমাদের ম্যাটেরিয়ালসে, এটা ওয়াটার অ্যাবজর্পশন দেখানো হবে, ইউনিট ওয়েট কিভাবে ব্যবহার করে বের করে, বাল্ক ডেনসিটি দেখাবে, হ্যাঁ, ড্রাই ডেনসিটি দেখাবে, এই টেস্টগুলো দেখাবে, যার কারণে ওই টেস্টগুলোর কথা বলিনি। এই টেস্টগুলোর আসতেছে, ফিজিক্যাল টেস্ট আসতেছে, যে স্পেসিফিক গ্র্যাভিটি, ওয়াটার অ্যাবজর্পশন, এটা আমরা সামনের দিক ক্লাসে দেখাবো। এরপরে গ্রেডিং কিভাবে করবে, গ্রেডিং করার জন্য সিভ অ্যানালাইসিস করতে হবে। সিভ অ্যানালাইসিসের ক্ষেত্রে একটা ভ্যালুর নাম আসে এফএম, হ্যাঁ, ফাইন্ডনেস মডুলাস আমরা কিভাবে বের করব। তোমরা হয়তো ইসে দেখে আসছো, হ্যাঁ, ডিপ্লোমাতে ফাইন্ডনেস মডুলাস বের করে দেখে আসছো, তবে আমরা একটু ডিটেলস পড়ানোর চেষ্টা করবো। ফাইন্ডনেস মডুলাস কিভাবে বের করতে হয় এর একটা ফর্মুলা এখানে দেখানো আছে। এই চিপগুলো আমরা ব্যবহার করব। এই চিপগুলোর মধ্যে রিটেন কত আছে, এইভাবে করে আমরা এফএম পর্যন্ত চলে আসবো, নো প্রবলেম। এই হচ্ছে ডিস্ট্রিবিউশন কার্ভ, হ্যাঁ, এটা পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন কার্ভ। এই কার্ভটা কিরকম হলে আমরা বুঝবো যে এটা ওয়েল গ্রেডেড হয়েছে নাকি পোরলি গ্রেডেড হয়েছে নাকি গ্যাপ গ্রেডেড হয়েছে। দেখো, ওয়েল গ্রেডেড এর মধ্যে সব ধরনের পার্টিকেল থাকবে এবং গ্যাপের পরিমাণ এবং মধ্যে ফাঁকা জায়গার পরিমাণ খুব কম। আর যদি পোর্ট গ্রেডেড হয় অথবা ইউনিফর্ম গ্রেডেড হয়, একই সাইজের পার্টিকেল হয়, দেখো ফাঁকার পরিমাণ অনেক বেশি। ফাঁকার পরিমাণ কি বলতো, অনেক বেশি। আর গ্যাপ গ্রেডেড মানে হচ্ছে কি, কোনো এক সাইজের পার্টিকেল অনেক বেশি থাকে। কোনো এক সাইজে দেখো ছোট পার্টিকেল অনেক বেশি, পার্টিকেল অনেক বেশি, বড় পার্টিকেল অনেক কম। ইউনিফর্ম, এটাকে পলি গ্রেডেড না বলে ইউনিফর্মলি গ্রেডেডও বলে। তো আমরা এটাও নিব না, আমরা নিব ওয়েল গ্রেডেড। হ্যাঁ, আর ওয়েল গ্রেডেড এর কার্ভটা অ্যাশ কার্ভের মতো হয়। দেখো এই যে লাল কালারের যে কার্ভটা দেখানো আছে, এই লাল কালারের কার্ভটাকে বলতেছে অ্যাশ কার্ভ। হ্যাঁ, আর একটু স্লোলি হলে ভালো হতো। আচ্ছা, আমি আজকে এটা পড়াচ্ছি না, জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি। এইটা বলে অ্যাশ কার্ভ। হ্যাঁ, আমরা আমাদের যে এগ্রিগেটটা নিব, পরের এই ক্লাসে এগ্রিগেটের, হ্যাঁ, এগ্রিগেটের কার্ভটা যদি এরকম হয়, এই লাল দেখানো কার্ভটার মতো হয়, তাহলে আমরা মনে করব এই এগ্রিগেটটা ওয়েল গ্রেডেড। এবং কেন মনে করবো সেটা আমি সামনের ক্লাসে বলবো। এবং এইটা নিব। যদি বাকি কার্ভগুলোর মতো হয় তাহলে আমরা এটা নিব না। হ্যাঁ, তখন এটা হয়ে যাবে পোরলি গ্রেডেড অথবা ইউনিফর্মলি গ্রেডেড অথবা গ্যাপ গ্রেডেড হয়ে যায়। এভাবে করে আমরা সামনের ক্লাসে আরো কিছু দেখবো, নো প্রবলেম। যেহেতু স্যার 10টা 2 বেজে গেছে, স্যার ঢোকার কথা। বইয়ের কভার পেজটা একটু আমরা দেখাইন তো, বইয়ের, বইয়ের কভার পেজটা। আচ্ছা, তাহলে আমার এই ক্যামেরাটা একটু অন করি, এটা অফ করে দেই একটু। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কে? হ্যালো, হ্যাঁ শুনতেছি, কে বলতেছো? আরে হ্যালো হ্যালো করার সময় আমার নাই এখন। আচ্ছা দেখো, ওই যে ক্যামেরা অন করলাম, দেখা যাচ্ছে বইয়ের কভার পেজ দেখা যাচ্ছে? অন্ধকার একটু, দেখো তো। জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, জানি না এখন এই এডিশনটা তোমরা পাবা কিনা জানি না। এটা কততম এডিশন স্যার? এটার একটা এডিশন হয়, এটাকে বলে, দাঁড়া দেখে নি, ভিতরে আপডেটেড বলতেছে। এডিশনটা থেকে তো পাচ্ছি না। কপিরাইট ফার্স্ট, সেকেন্ড, হ্যাঁ, সেকেন্ড, থার্ড ইন্ডিয়ান রিপ্রিন্ট আর কি। হ্যাঁ, 2003 সালে হয়েছে। হ্যাঁ, থার্ড ইন্ডিয়ান আচ্ছা রিপ্রিন্ট স্যার, আচ্ছা স্যার। বলছে। হ্যাঁ, থার্ড ইন্ডিয়ান। তো বইটা অনেকটা দেখতে এরকম, এই যে নেভেলের বই বললেই হয়, নেভেলের বই বললে সবাই চেনে, এই আর কি। তোমাদের ডুয়েট গেটে হয়তো পুরনো পাওয়া যেতে পারে আর কি। হ্যাঁ, স্যার আমরা স্যার ঠিক আছে।
হ্যাঁ এম এ বলো। আজিজ স্যারের বইটা নিলে হবে না? এম এ আজিজ স্যারের বই থেকে ব্রিক দেখাবো, এম এ আজিজ স্যারের বই থেকে সিমেন্ট দেখাবো, কিন্তু এই বই থেকে এগ্রিগেট দেখাইছি, কনক্রিট দেখাইতে হবে, এই বই থেকে দেখাইতে হবে আর কি। হ্যাঁ, স্যার প্রশ্ন ছিল হলো এই টাফ। হ্যাঁ, হার্ডনেসের কথা বলেছি, হার্ডনেসের জন্য এক ধরনের টেস্ট করব, আর টাফনেসের জন্য আলাদা আলাদা একটা টেস্ট করব। টাফনেসের জন্য ইমপ্যাক্ট টেস্টের কথা বলেছি। হ্যাঁ, এখন হার্ডনেস হচ্ছে গিয়ে তোমার ওয়্যারের ক্ষেত্রে কতখানি ইয়ে কি বলে এটা ওয়্যারের ক্ষেত্রে কতখানি সামর্থ্যওয়ালা আর কি। হ্যাঁ, সরি, টাফনেস। টাফনেস হচ্ছে গিয়ে এটা কতখানি ইয়ে রেজিস্ট করতে পারে, ইমপ্যাক্ট রেজিস্ট করতে পারে। কারণ ইমপ্যাক্টটা কিভাবে আসতে পারে, টাফনেস মূলত এই ইমপ্যাক্টটাকে রেজিস্ট করে, আর হচ্ছে গিয়ে হার্ডনেস মূলত এর উপরে ক্ষয়টাকে রেজিস্ট করার চেষ্টা করে। দেখো, হার্ডনেস যখন তোমাদের আমি এর আগে ক্লাসে ব্রিকের টেস্টের কথা বলেছি, ব্রিকের হার্ডনেস তুমি কিভাবে টেস্ট করবা? তুমি ফিঙ্গার নেল দিয়ে ওর উপরে নখ দিয়ে আঁচড় কাটার চেষ্টা করো। আচ্ছা, নখ দিয়ে আঁচড় কাটলে যদি ইটের উপরে আঁচড় কাটে, তাহলে কি এটা ভালো ব্রিক বলবো আমরা? বলো তো। তাহলে দেখো, তো এই সিমিলারলি হার্ডনেস টেস্ট করার জন্য এখন ব্রিক তো সরি স্টোন চিপস তো আর ওই ইটের মতো অত বড় না যে আমি চাইলে আলাদা আলাদা করে নখ দিয়ে দাগ কাটলাম, কাটে কিনা সেটা দেখলাম, এরকম আসলে টেস্ট করার সুযোগ কম। এই জন্য করে কি, এর ক্ষয় টেস্টটা করা হয় যে আসলে এটা কতখানি ক্ষয় হয়। হ্যাঁ, ক্ষয় টেস্ট করে ওয়ারিংটা বের করে নিয়ে আসা হয় লস এঞ্জেলস অ্যাব্রেশন টেস্টের মাধ্যমে। যেহেতু সিমেন্ট সরি ব্রিকের মতো অত বড় জিনিস না, আমি চাইলেই ওইভাবে টেস্ট করতে পারবো না। আর ইমপ্যাক্ট হচ্ছে গিয়ে তোমার ইসের ওপরে কি বলে, তোমার যে কনক্রিটের স্ট্রাকচার হইতে পারে, অথবা রেলওয়ে ট্র্যাক হইতে পারে। দেখো, রেলওয়ে ট্র্যাকের মধ্যে ব্যালান্স দেয় না, বলো ব্যালান্স দিচ্ছে কিনা? ব্যালান্স দিচ্ছে। এখন এই ব্যালান্সের উপর দিয়ে রেল যখন পাস করে যায়, তো দেখবো অনেক অনেক ঝাঁকি আসে, ঝাঁকি আসে কিনা? আচ্ছা, এই ঝাঁকিটা যদি ওই পাথরগুলো না নিতে পারে, তাহলে ওই পাথরগুলো দেওয়ার কোনো মানে হয় বলো তো? তোমরা পিছনে গেছো কিনা জানি না, অনেক জায়গায় দেখবা রেল লাইন থেকে পাথর চুরি হয়ে যায়। হ্যাঁ, পাথর চুরি হয়ে যায় যেখানে রেল লাইনের উপরে পাথরের পরিমাণ কম, ওই ওই মাটির মধ্যে রেল লাইনটা পড়ে আছে, ওইখানে দেখবা যে ওই স্লিপারটা মাটির মধ্যে একটু পানি পেলে স্লিপারটা কি হয় বলতো, মাটির মধ্যে অনেক ভিতরে ঢুকে যায়, আবার বের হয়, ভিতরে ঢুকে যায় আবার বের হয়। ওই কাদাটা একটা Bounce ভাব। করেছে। হ্যাঁ হ্যাঁ, বাউন্স করে, কাদাটা একটা ভাব আছে, যেটা কিনা রেল লাইনের জন্য অনেক বড় ধরনের ক্ষতিকর একটা ইয়ে হইতে পারে। যে কোনো সময় ট্র্যাকটা বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। হ্যাঁ, তোমার ট্র্যাকটা বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, রেল দুর্ঘটনা ঘটতে পারে, যেটা হচ্ছে আর কি ইদানিং। এই সিলেটের রেল লাইনের যে ইয়েগুলো হইতেছে, দুর্ঘটনাগুলো হইতেছে, অনেক সময় ওই ফ্যাসেনিং গুলো চুরি করে নিয়ে যায়, ব্যালাস্ট গুলো নিয়ে ভাঙে, তারা তারা পাথর হিসেবে বিক্রি করে, বুঝতে পারছো? এই বাড়িটারি বানাচ্ছে আর কি। তো এটা ভালো দাম পাওয়ার কারণে এই ব্যালান্স গুলো চুরি হয়ে যায় প্রত্যন্ত অঞ্চলে। এটা মনিটর করা খুব কষ্টকর আর কি। এই জন্য টাফ এগ্রিগেট গুলোকে, টাফ ব্যালান্স গুলোকে তখন রেল লাইনে ব্যবহার করা হয়, যাতে করে রেলটা যাওয়ার সময় রেলটার ওজন তো আর কম না, বুঝেনি ব্যাপারটা? যাতে করে ওই ইম্প্যাক্টটা সে খুব সহজে নিতে পারে, ওই ইম্প্যাক্টটা নিয়ে সে মাটির মধ্যে ইম্প্যাক্টটা দিয়ে দিবে। আর যদি আমরা ওই স্টোনটাকে ওইখানে ব্যবহার না করতাম, ব্যালান্সটাকে ব্যবহার না করতাম, তাহলে রেল লাইনটাকে ওইখানে ধরে রাখা ইটস নট ইজি আর কি। হ্যাঁ, ওকে, বুঝতে পারছো টাফনেস এবং হার্ডনেস এর মধ্যে পার্থক্যটা? পুরোপুরি ক্লিয়ার না স্যার, ব্যাপারটা আগামী ক্লাসে দিয়ে স্যার একবার একটু বলে দেবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তুমি একটু পড়াশোনা করো, তাহলে হয়তো হার্ডনেসের সংজ্ঞাগুলো দেখো, টাফনেসের সংজ্ঞাটা দেখো। হ্যাঁ, টাফের একটা ভালো উদাহরণ রেল লাইন, সেটা তোমাকে আমি বললাম। আর হার্ডনেসের একটা ভালো উদাহরণ হচ্ছে রাস্তার পিচ, যার উপরে দিয়ে গাড়ি যায়, উপরে তোমার ক্ষয় হওয়ার ইয়ে হয়। ওদিকে তোমাদের স্যার হয়তো 10 মিনিট লেট হয়ে গেছে, হ্যাঁ, শুরু করে দিয়েছে। তো তোমাদের ধন্যবাদ, অনেকক্ষণ ছিল ইয়ে করে। হ্যাঁ, আজকের মতো আমি ইয়ে করে দিচ্ছি। স্যার আমাদের স্লাইডটা এলপিতে দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, ইএলপি